হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার লেকচারের মধ্যে থাকবে তড়িৎ বলরেখা, যার ইংলিশ হলো ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড লাইনস। আর একটা কথা, ভিডিওটা সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে। আর তোমাদের শেয়ারের দ্বারাই আরো যতজন আছে আমার ভিডিও দেখে উপকৃত হবে। এবং এই প্যান্ডেমিকের সময় অনেকেই পড়তে পারছে না, সবারই টিউশন প্রায় বন্ধ। তো সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো অবশ্যই বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্ক আছে, সেই সোশ্যাল নেটওয়ার্কে তোমরা শেয়ার করবে। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। আর বেল আইকনে ঘন্টাটা যদি বাজিয়ে দাও তাহলে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে আসবে। তো আজকে আমার লেকচারের মধ্যে থাকবে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। তড়িৎ বলরেখা জিনিসটা কি আমি ডেফিনেশনটা লিখে রাখছি, আমি পড়ে শোনাচ্ছি। তারপর এই ভাষাটাকে ম্যাথমেটিক্যালি আরো আমি অ্যানালাইজ করব। একটি তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি মুক্ত ধনাত্মক আধান রাখলে সেটি যে পথে গমন করে তাকে তড়িৎ বলরেখা বলে। গত ভিডিওতে আমি তোমাদের ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে ডিটেইলে বলেছিলাম। ইলেকট্রিক ফিল্ড কি বলেছিলাম? একটা সোর্স চার্জ বা উৎস আধানের যতদূর পর্যন্ত তার একটা কি প্রভাব থাকবে, যতদূর পর্যন্ত তার একটা প্রভাব থাকবে সেই সমস্ত অঞ্চল বা রিজিয়নটাকে বলেছিলাম ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এইবার সেটাকে বোঝার জন্য আমরা বাইরে থেকে কি একটা পজিটিভ টেস্ট চার্জ, ধনাত্মক পরীক্ষণীয় আধান আনছিলাম। যখনই একটা পজিটিভ টেস্ট চার্জকে আনবো, সেই টেস্ট চার্জ হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করেছিল, বল ফিল করেছিল। বল যেহেতু ফিল করেছিল তার দরুন আমরা বুঝলাম যে না, এখানে তড়িৎ ক্ষেত্র কি জেনারেট আছে। এবার আমার একটা কোশ্চেন তোমাদের, যে কোন বস্তু যদি বল, কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, যেমন এই পেনটার বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে এখানে কি স্থির থাকবে? সে কি গতিশীল হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এই যে গতিশীল হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, একটা কি নির্দিষ্ট পথে যাচ্ছে কিনা? এখানেও এই ডেফিনেশনটা থেকে আমি বলছি যে গত ভিডিওতে তোমাদের আমি ইলেকট্রিক ফিল্ড পড়াইছি, যে এটা একটা কি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় কার দরুন? সোর্স চার্জের দরুন। এইবার ইলেকট্রিক ফিল্ডটাকে বোঝার জন্য বাইরে থেকে একটা টেস্ট চার্জ আমি এখানে আনলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে, বাইরে থেকে এখানে আনলাম। যখনই বাইরে থেকে এখানে আনবো টেস্ট চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এবার এখানে তো দুটো আধান আছে, দুটো আধান যখন নির্দিষ্ট দূরত্বে থাকবে কুলম্বের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেই কুলম্বের সূত্র অনুযায়ী বল কি দুই রকম হতে পারে, হয় অ্যাট্রাকটিভ না হয় রিপালসিভ, হয় আকর্ষণ না হয় বিকর্ষণ। তার মানে টেস্ট চার্জ কি এক ধরনের ফোর্স এক্সপেরিয়েন্স করছে, বল এক্সপেরিয়েন্স করছে কার মধ্যে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে। যখনই কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে বা বল বা ফোর্স এক্সপেরিয়েন্স করবে, সে তো আর স্থির থাকবে না, সে কি মোশনে বা গতিশীল হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে নির্দিষ্ট একটা পথে। তাহলে এই টেস্ট চার্জের উপর যেহেতু বল প্রয়োগ করা হলো বা এই টেস্ট চার্জ একটা বল ফিল করলো, এক্সপেরিয়েন্স করলো, তাহলে সে আর এই জায়গায় থাকবে? সে আর এই জায়গায় থাকবে না। তখন সে কি এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে একটা নির্দিষ্ট পথে। সাপোজ ধরলাম আমি টেস্ট চার্জটা এখান থেকে এখানে চলে গেল, তাহলে এই পথ বরাবর চলে গেল, অথবা কি এই পথ বরাবর, অথবা এই পথ বরাবর, বিভিন্ন রকম পথ নাম দিলাম 1 2 3, অসংখ্য হতে পারে পথ। তো এই যে টেস্ট চার্জ এই বরাবরও যেতে পারে, এই বরাবরও যেতে পারে, এই পথ দিয়েও যেতে পারে। কার মধ্যে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে। টেস্ট চার্জ একটা নির্দিষ্ট পথে কি গমন করছে, এই পথ বা ট্র্যাজেক্টরি বা পাথ বা সঞ্চার পথটাকেই বলা হচ্ছে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড লাইনস, যেটা আবিষ্কার করেছিল, এই কনসেপ্টটা এনেছিল মাইকেল ফ্যারাডে। এবং পরবর্তীকালে এটাকে আরো এই কনসেপ্টটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ম্যাথমেটিক্যালি বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তো এই জিনিসটাকে আরো খুব সুন্দরভাবে আমি ড্র করছি। যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা টেস্ট চার্জকে আনা, টেস্ট চার্জের সিম্বল ছোট হাতের কিউ। টেস্ট চার্জটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই পথ বরাবর গমন করলো।
এই পথ বরাবর যে গমন করলো একটা নির্দিষ্ট দিক বোঝাচ্ছে না? এই পথ বরাবর কোন দিক থেকে? এদিক থেকে এদিকে। দিক বোঝালে আমরা কি ইউজ করি? অ্যারো। তাহলে অ্যারোটা দিলাম। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা মুক্ত ধনাত্মক আধানকে যখনই আনবো তখন সেটি যে পথে গমন করবে সেই পথটাকেই বলবো আমরা তড়িৎ বলরেখা। তাহলে এই পথটা কি? একটা তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড লাইনস। এখানে ফোর্স বলতে বল, ওই বল না, এমনি নাম জাস্ট মাইকেল ফ্যারাডে দিয়েছিল। এইবার এই যে জিনিসটা আমি বললাম, এই জিনিসটা এটা একটা কি? তড়িৎ বলরেখা। শুধু যে একটা হবে এরকম না, অসংখ্য হতে পারে, অসংখ্য হতে পারে। এগুলো সবটাই কি? তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখা কনসেপ্টটা আনলাম কেন? কোশ্চেনটা হলো এটা। এর আনার কারণ হলো এর আগের দিন আমি তোমাদের বিন্দু আধানের দরুন কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এই যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবটাকে মাপছিলাম একটা বিশেষ ভৌত রাশির দ্বারা। সেই ভৌত রাশিটার নাম কি বলেছিলাম আমি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যার সিম্বল কি? বড় হাতের ই। বিন্দু আধানের দরুন তড়িৎ ক্ষেত্রের মান কোন বিন্দুতে E ইকুয়াল টু, আচ্ছা তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি আমি তড়িৎ ক্ষেত্র বলি বুঝে নিবা তোমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলছি। তো বিন্দু আধানের দরুন কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান E ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইনটু q বাই r স্কয়ার। আমরা এপসাইলন 0 বলি, অ্যাকচুয়ালি পড়া উচিত এপসাইলন নট, সাফিক্সে 0 মানেই নট। তো 1/4 পাই এপসাইলন নট ইনটু q বাই r স্কয়ার। এই 1/4 পাই এপসাইলন নটটাকে এখানে আমি k নাম দিয়েছি, তাহলে E ইকুয়াল টু কি k q বাই r স্কয়ার। এইবার তোমরা এখানে দেখো এটা কি? বিন্দু আধানের দরুন তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কোন বিন্দুতে, এটা তো ম্যাগনিটিউড মান। এবার আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে কি? একটা ভেক্টর কোয়ান্টিটি। আর আমরা জানি যে কোনো ভেক্টরের কি থাকে? মানও থাকে, আবার অভিমুখও থাকে। তো এখানে তো আমরা মানটাকে রিপ্রেজেন্ট করছি, অভিমুখটাকে তো রিপ্রেজেন্ট করতে পারিনি। অভিমুখের কনসেপ্টটাও আমাদের জানা নাই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে, আমরা জানি না। জানার জন্য বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে আসলো। মাইকেল ফ্যারাডে তড়িৎ ক্ষেত্রটাকেই একটা বিশেষ ডায়াগ্রামের দ্বারা রিপ্রেজেন্ট করলো। এই যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রটাকে একটা কাল্পনিক ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করলো। যদিও এটা বাস্তব না, এটা একটা কাল্পনিক, সিউডো কাল্পনিক, তো ফিকটিটিয়াস। তো তড়িৎ ক্ষেত্রটাকেই একটা বিশেষ কাল্পনিক ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করলো বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। এবং যে ডায়াগ্রামটাকে আমরা কি বললাম? ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা তড়িৎ বলরেখা। তো এই তড়িৎ বলরেখা জিনিসটা কি সেটা তো আমি একটু আগে বললাম। এই তড়িৎ বলরেখার সাহায্যেই আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। কিভাবে আমি বলছি, এটা মুছে দিচ্ছি, আবার ড্র করছি যে একটা পজিটিভ টেস্ট চার্জ, অবশ্যই ফ্রি, সেটি এই পথ বরাবর গমন করবে। তাহলে এটা কি? একটা তড়িৎ বলরেখা। এবার তোমরা দেখো এই তড়িৎ বলরেখার উপর কি অসংখ্য কি বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে। তো মাইকেল ফ্যারাডে বললো তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে আমরা ড্র করলাম কি? তড়িৎ বলরেখা। সেই তড়িৎ বলরেখার উপর কোনো একটা বিন্দু যদি নিই, অসংখ্য এরকম বিন্দু আছে, অসংখ্য এরকম কি বিন্দু আছে, কোন একটা বিন্দু আমি কনসিডার করলাম, ধরলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে তড়িৎ বলরেখা তার মধ্যে কোন একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা। এই বিন্দুকে নিয়ে যে ট্যানজেন্ট বা স্পর্শক, সেই স্পর্শকটাই কি হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, ই ভেক্টর। আরেকবার বলছি, তড়িৎ বলরেখার উপর কোন একটা বিন্দুকে নিয়ে যে স্পর্শক, সেই স্পর্শক বা ট্যানজেন্টটাই কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। মান তো জানি এটা, আর অভিমুখ তাহলে হচ্ছে কি? তড়িৎ বলরেখার উপর কোন একটা যে বিন্দু, সেই বিন্দুকে নিয়ে যে স্পর্শক বা ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টটাই রিপ্রেজেন্ট করবে এখানে কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বা ডাইরেকশন। ক্লিয়ার? একরকম এই বিন্দুটাকে যদি নিই, এরকম হচ্ছে, একই রকম এই বিন্দুটাকে নিই, এরকম হচ্ছে। এই জন্য
তড়িৎ ক্ষেত্র এই জন্য তড়িৎ বলরেখার আরেকটা ডেফিনেশন আমি বলছি, তোমরা লিখে রাখবে, আমি পড়ে শোনাচ্ছি। তড়িৎ বলরেখা তড়িৎ ক্ষেত্রে এমন কতগুলি কল্পিত রেখা যার কোনো বিন্দুতে এই যে কোনো বিন্দু, এই বিন্দুগুলা কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে ট্যানজেন্ট বা স্পর্শক, অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক নির্দেশ করে। এই যে তড়িৎ বলরেখা একটা কি কাল্পনিক রেখা, এই কাল্পনিক রেখার উপর কোন একটা বিন্দুতে যে স্পর্শক, সেই স্পর্শকটাই কি ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। এটা হচ্ছে তড়িৎ বলরেখা একটা ডেফিনেশন। এবং অবশ্যই তোমরা মাথায় রাখবে তড়িৎ বলরেখা একটা কাল্পনিক রেখা। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এই কনসেপ্টটা এনেছিল। এবার আমরা তড়িৎ বলরেখার ধর্ম শিখব। তড়িৎ বলরেখার ধর্ম জানার আগে এই যে তড়িৎ বলরেখা কিভাবে আমরা মানে কনসেপ্টটা কিভাবে ড্র করলো বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, আমি সেটা একটু বলছি। আমি একটু বলতে চাচ্ছি তোমাদের, কারণ আমার মতে ফিজিক্স ডিটেইলে শেখা উচিত। হুবহু বই পড়লাম কিছু শিখলাম না, এভাবে পড়া উচিত না। তো বিন্দু আধানের দরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান E = 1/4πε0 * q/r²। 1/4πε0 টাকে আমি এখানে k ধরেছি, একটা কনস্ট্যান্ট, তাহলে E = k * q/r²। এখান থেকে বলতে পারি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান E ব্যস্তানুপাতিক r², ব্যস্তানুপাতিক r²। এইবার এই জিনিসটা বলার পর আমি একটা জিনিস বলছি, তারপর কনসেপ্টটা কিভাবে আসলো সেটা আমি বলছি। তোমাদের আমি গত ভিডিওতে শেখাইছি যে বিন্দু আধানের দরুন, একটা এরকম একটা বিন্দু আধান আছে, বিন্দু আধানের দরুন কোন এক দূরত্বে কোন এক বিন্দুতে, বিন্দুটা P বিন্দু ধরলাম, বিন্দু আধানের দরুন কোন এক দূরত্বে কোন এক বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি এটা। এইবার এই যে বিন্দু আধান সেটা পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে। তো মাথায় রাখবে পজিটিভ আধানের দরুন কোন বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তো সেম থাকবে, পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, কিন্তু ডাইরেকশনটা আলাদা হবে। পজিটিভ আধানের দরুন যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র বের করব তার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের যে অ্যারোটা সেটা হচ্ছে কি আধান থেকে দূরে হবে, আধান থেকে দূরে, away from the charge, মানে চার্জ থেকে দূরে। এইজন্য অ্যারোটা হচ্ছে কি বাইরের দিকে, মানে বাইরের দিকে যাচ্ছে, মানে পজিটিভ আধান থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে অভিমুখটা সেটা কি বাইরের দিকে। এটা যদি আবার নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ চার্জের জন্য ওই একই বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র বের করি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, তো নেগেটিভ হচ্ছে কি সব সময় কি করবে, আকর্ষণ করবে, আর পজিটিভটা হচ্ছে কি বিকর্ষণ করবে। কেন আমি বলছি, এই জিনিসটা বলার আগে আমি বলতে ভুলে গেছিলাম, আরেকবার রিপিট করছি। বিন্দু আধানের দরুন কোন বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র আমরা বের করেছিলাম, যে বিন্দুতে ধরেছিলাম, যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করেছিলাম, সেখানে আমরা একটা কি ইউনিট পজিটিভ চার্জ ধরেছিলাম, একক ধনাত্মক আধান ধরেছিলাম। এবার এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, ধনাত্মক ধনাত্মক পরস্পরকে কি করবে, রিপিল করবে, বিকর্ষণ করবে। এইজন্য হচ্ছে কি ঠেলে দিচ্ছে, এদিকে ঠেলে দিচ্ছে। এইজন্য মাথায় রাখবে পজিটিভ আধানের দরুন যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র বের করব তার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা কি বাইরের দিকে হবে, এরোটা এরকম হবে। একরকম নেগেটিভ আধানের দরুন যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করব, যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করব সেখানে সব সময় হচ্ছে কি ডেফিনেশনের সুবিধার্থে আমরা পজিটিভ আধান ধরি, একক ধনাত্মক আধান ধরি। তো এটা নেগেটিভ, এটা পজিটিভ, নেগেটিভ সব সময় কি পজিটিভকে কি করবে, টানবে। এইজন্য অ্যারোটা কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে। এইজন্য মাথায় রাখবে পজিটিভ আধানের দরুন যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করব তার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা কি বাইরের দিকে, আর নেগেটিভের ক্ষেত্রে কি ভিতরের দিকে। এইজন্য এটা কি ইনওয়ার্ড আর এটা আউটওয়ার্ড, এটা আউটওয়ার্ড, এটা ইনওয়ার্ড। এই কনসেপ্টটাকে ইউজ করেই আমরা তড়িৎ বলরেখার ধর্ম জানব। তার আগে এখানে একটা জিনিস আমি লিখে রাখছি, লেন্থ অফ অ্যারো, লেন্থ অফ অ্যারো সমানুপাতিক ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, মানে যে অ্যারোটা তার যে দৈর্ঘ্যের মান সেটা কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানের সঙ্গে সমানুপাতিক। মানে এই যে অ্যারো, এটা কি বিশাল বড় অ্যারো, এটা হচ্ছে কি ছোট অ্যারো, এর থেকে আরো এটা কি ছোট অ্যারো,
তো এই অ্যারোগুলোর মধ্যে সবথেকে লেন্থ কার বেশি? এর বেশি। তারপর এর কি কম, তারপর কি এর কম। তো যার যত হচ্ছে অ্যারোর দৈর্ঘ্য বেশি তার তড়িৎ ক্ষেত্রের মানও তত বেশি, এটা মাথায় রাখবে। এই কনসেপ্টটা ইউজ করেই এটা লিখে রাখো তোমরা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কি দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তো দূরত্ব যত বাড়বে তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কি তত কি কমবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যত কমবে অ্যারোটা তত কি কমবে। একই রকম দূরত্ব যত হচ্ছে কি কম নিব তড়িৎ ক্ষেত্রের মানটা হচ্ছে কি তত কি বাড়বে। এটা বাড়লে হচ্ছে কি অ্যারোর মানটাও কি বাড়বে। এইজন্য একটা পজিটিভ চার্জ নিলাম সাপোজ। এইবার একটু আগে বললাম পজিটিভ চার্জের ক্ষেত্রে অ্যারোগুলো কি বাইরের দিকে হবে। এইবার আমি ড্র করছি জিনিসটা কি, এই অ্যারো প্রথমটা খুবই বড়, তারপর আরো কমলো, আরো কমলো, আরো কমলো। আগে ড্র করে নিই, তারপর খুব মজাদার জিনিস, কিন্তু যত এদিকে যাব মানে ইনফিনিটি দিকে যাচ্ছি তত এটা ধীরে ধীরে হচ্ছে কি কমবে। এবার দেখো দূরত্বের মান যত বাড়বে তড়িৎ ক্ষেত্রের মান তত কমবে। তড়িৎ ক্ষেত্রের মান যত কমবে অ্যারোগুলার মানও কি তত কমবে, মানে অ্যারোর দৈর্ঘ্যটাও কি তত কমবে। তো এই দূরত্বের মান বাড়বে, দূরত্বের মান কমবে মানে আধান থেকে দূরত্ব যত বাড়বে, কথাটা বলছি আমি। তো এখানে দেখো প্রথমে হচ্ছে কি এটা আধান আছে, এখানে পজিটিভ চার্জ আছে। এই আধান থেকে যত বেশি দূরত্বের দিকে যাব তত তড়িৎ ক্ষেত্রের মানটা কি কমছে। তড়িৎ ক্ষেত্রের মান কমলে কি অ্যারোর মানটাও কি কমবে। তো আধান থেকে প্রথমে বড় অ্যারোগুলো নিয়েছি, অ্যারোর দৈর্ঘ্য কি বেশি, অ্যারোর দৈর্ঘ্য বেশি। আধান থেকে যত বেশি দূরত্বে যাচ্ছি অ্যারোগুলো হচ্ছে কি ধীরে ধীরে কমছে। কেন? কারণ যত বেশি দূরত্বে যাচ্ছি, যত এদিকে যাচ্ছি মানে দূরত্বের মান কি বাড়ছে, মানে আর এর মান বাড়ছে, ই এর মান তত কমছে। ই এর মান যত কমবে অ্যারোর দৈর্ঘ্য তত কি কমবে। এইজন্য যত এদিকে যাচ্ছি, বাইরের দিকে যাচ্ছি তত অ্যারোগুলো কি ধীরে 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 কি ছোট হয়েছে। আর যত আধানের দিকে আসবো মানে দূরত্বের মানটা কি কমছে, ই এর মান কি তো বাড়বে। ই এর মান বাড়া মানে কি অ্যারোগুলোর কি দৈর্ঘ্য বাড়া। এইজন্য আধানের কাছাকাছি যে অ্যারোগুলো আছে তাদের দৈর্ঘ্যের মান কি বেশি, আর যত আধান থেকে দূরে যাচ্ছি তাদের অ্যারোগুলোর দৈর্ঘ্য কি কম। এই কনসেপ্টটা থেকেই এই সমস্ত অ্যারোগুলোকে যদি আমরা হচ্ছে কি যুক্ত করে নিই, যুক্ত করে নিই, যুক্ত করে নিই, এই কনসেপ্টটা থেকেই তড়িৎ বলরেখাটাকে আমরা মানচিত্র হিসেবে বা রেখাচিত্র হিসেবে কি ড্র করতে পারি। তো এটাই হচ্ছে রেখাচিত্র। তো পজিটিভ আধানের ক্ষেত্রে অ্যারোগুলো কি বাইরের দিকে, এটা যদি নেগেটিভ আধান হতো তাহলে অ্যারোগুলো কি হতো ভিতরের দিকে হতো, অ্যারোগুলো কি ভিতরের দিকে হতো। তো আমি এখন তড়িৎ বলরেখার ধর্ম আলোচনা করব লিখে লিখে। এবার আমরা পড়ব তড়িৎ বলরেখার ধর্ম, প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা প্রপার্টিজ অফ ইলেকট্রিক ফিল্ড লাইনস। এর ধর্ম জানতেই হবে এবং ডায়াগ্রামের সাহায্যে আমি ধর্মগুলো আলোচনা করেছি। একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান মানে একটা মুক্ত ধনাত্মক আধান আছে, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলি নির্গত হয়ে অসীমে গিয়ে শেষ হয়। মানে এর মানেটা হলো একটা ধনাত্মক আধান আছে, ধনাত্মক আধান থেকে যে তড়িৎ বলরেখাগুলো বের হবে সেগুলো কোথায় গিয়ে শেষ হবে, ইনফিনিটিতে বা অসীমে। সব সময় মাথায় রাখবে ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা বের হবে এবং ঋণাত্মক আধানের উপর গিয়ে হচ্ছে কি শেষ হবে। তো এইজন্য আমি লিখে রাখছি একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলি নির্গত হয়ে অসীমে গিয়ে শেষ হয়। তার ডায়াগ্রাম হলো এটা। এটা একটা পজিটিভ চার্জ, এখান থেকে যে তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে সেগুলো কোথায় গিয়ে শেষ হবে, একদম অসীমে গিয়ে শেষ হবে। আর কোনো এনার্জি থাকবে না, এইজন্য অসীমে গিয়ে হচ্ছে কি শেষ হয়ে যাবে। একদম উল্টোটা, পজিটিভের জায়গায় যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে অসীম থেকে তড়িৎ বলরেখাগুলো এসে নেগেটিভের উপর কি আপতিত হবে। আপতিত মানে কি ওর উপর এসে পড়ছে। তো এর ডায়াগ্রাম হলো এটা।
একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলি সর্বদা অসীম থেকে এসে নিজের উপর আপতিত হয়। মানে ঋণাত্মক আধান হলে অসীম থেকে আসবে আর ধনাত্মক আধান হলে অসীমে গিয়ে শেষ হবে। তো এটা ঋণাত্মক আধান, তাহলে অসীম থেকে এসে ঋণাত্মক আধানের উপর এসে কি পড়ছে, ওর গায়ে পড়ছে। কোথা থেকে আসছে? অসীম থেকে। এই হলো প্রপার্টিজ 1, প্রপার্টিজ 2। এবার আমরা প্রপার্টিজ 3 বা ধর্ম 3 শিখব। তার আগে আমি বলছি প্রপার্টিজ 1 আর প্রপার্টিজ 2 যে বললাম সেটা কিন্তু বিচ্ছিন্ন, মানে শুধু ধনাত্মক বা শুধু ঋণাত্মক। কিন্তু যদি ধনাত্মকও থাকে আবার ঋণাত্মক থাকে, আমার এই হাতটা হচ্ছে কি নেগেটিভ চার্জ আর এই হাতটা পজিটিভ চার্জ, আর বাইরে তো ইনফিনিটি আছে, তো এখন এদের আমরা বিচ্ছিন্ন বলতে পারবো না, কারণ নেগেটিভও আছে আবার পজিটিভও আছে। তো এক্ষেত্রে ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা হচ্ছে কি বের হয়ে ঋণাত্মকে গিয়ে শেষ হবে, মানে ধনাত্মক থেকে বের হবে ঋণাত্মকে গিয়ে শেষ হবে। আবার অসীমে তো যাবে, আবার নেগেটিভের ক্ষেত্রেও কি অসীম থেকে এসে কি আপতিত হবে, মানে অসীমের ব্যাপারটাও থাকবে, আবার নেগেটিভ পজিটিভ যেহেতু কাছাকাছি আছে এদের ক্ষেত্রেও থাকবে। তো মাথায় রাখবে তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে বের হবে আর ঋণাত্মকে গিয়ে শেষ হবে যদি ঋণাত্মক থাকে। আর যদি শুধু ধনাত্মক হয় তাহলে একদম ইনফিনিটিতে যাবে, বা শুধু যদি ঋণাত্মক হয় তাহলে ইনফিনিটি থেকে এসে ওর গায়ে এসে আপতিত হবে। তো প্রপার্টিজ 3 হচ্ছে লিখে রাখছি দুটি সমান ও বিপরীত ধর্মী আধানের ক্ষেত্রে। সমান ও বিপরীত ধর্মী মানে আধানের মান সমান, মান হচ্ছে কিউ কিন্তু একটা পজিটিভ, তো আর একটা হচ্ছে কি নেগেটিভ। মান কিন্তু এখানে কিউ কিন্তু বিপরীত ধর্মী, একটা পজিটিভ তো একটা নেগেটিভ। তাদের ক্ষেত্রে কি এখানে আমি ড্র করেছি, এটা নেগেটিভ আধান, এটা পজিটিভ আধান। এইবার এর বাইরে এদিকেও অসীম আছে এদিকেও ইনফিনিটি আছে। এবার যেহেতু নেগেটিভ এবং পজিটিভ কাছাকাছি আছে, এবার আমরা জানি ধনাত্মক আধান থেকে কি তড়িৎ বলরেখা নির্গত হবে এবং ঋণাত্মকে গিয়ে শেষ হবে। এইজন্য ধনাত্মক থেকে বের হচ্ছে ঋণাত্মকে গিয়ে শেষ হচ্ছে। এইজন্য অ্যারোগুলো দেখো এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। যেন ধনাত্মক থেকে তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে ঋণাত্মকে গিয়ে শেষ হচ্ছে, ঋণাত্মকে গিয়ে আপতিত হচ্ছে। আপতিত মানে শেষ হওয়া, ওর গায়ে পড়া। একই রকম এই যে ধনাত্মক, আবার আমরা তো জানি ইনফিনিটিতেও যায় ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা, এজন্য অসীমেও যাচ্ছে। একই রকম নেগেটিভ আধানের ক্ষেত্রে আমরা জানি অসীম থেকে কি তড়িৎ বলরেখা নেগেটিভ আধানের উপর আপতিত হচ্ছে, এইজন্য অসীম থেকে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স নেগেটিভ আধানের উপর গিয়ে ইনসিডেন্ট হচ্ছে বা আপতিত হচ্ছে। আবার নেগেটিভ পজিটিভ যেহেতু কাছাকাছি আছে এইজন্য পজিটিভ থেকে বের হচ্ছে নেগেটিভে গিয়ে শেষ হচ্ছে। অসীমের ব্যাপারটাও আছে আবার নেগেটিভ পজিটিভ ব্যাপারটাও আছে। এবার আমরা পড়ব প্রপার্টিজ 4, দুটি সমান ও সমধর্মী আধানের ক্ষেত্রে। মানও সমান আবার নেচার বা প্রকৃতিও সমান, মানে দুটাই পজিটিভ না হয় দুটাই নেগেটিভ। তো আমি দুটাই পজিটিভ নিয়েছি। আমরা কি জানি পজিটিভ আধান থেকে তড়িৎ বলরেখা বের হয়ে অসীমে যাবে, তো অসীমের দিকে যাচ্ছে, অসীমের দিকে যাচ্ছে, এটা একটা পজিটিভ চার্জ অসীমে যাচ্ছে, তড়িৎ বলরেখা অসীমের দিকে যাচ্ছে। কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে দুটাই যেহেতু পজিটিভ, এই জায়গাটায় কোনো রকমের তড়িৎ বলরেখার অস্তিত্ব নেই। এই জায়গাটায় কোনো রকমের তড়িৎ বলরেখার অস্তিত্ব নেই, কারণ এখানে কোনো নেগেটিভের ব্যাপার নাই। আর দুটাই পজিটিভ যেহেতু আমরা জানি পজিটিভ পজিটিভ পরস্পরকে কি রিপিল করে, যেহেতু রিপিল করে মানে বিকর্ষণ করে, এইজন্য হচ্ছে এই জায়গায় কোনো রকমের বলরেখার অস্তিত্ব নেই। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় উদাসীন অঞ্চল বা নিউট্রাল রিজিয়ন। উদাসীন অঞ্চল, উদাসীন অঞ্চল। যদি পরীক্ষায় থাকে উদাসীন অঞ্চল কি, তো এটাই। একই রকম যদি দুটাই নেগেটিভ হতো তাহলে খালি অ্যারোগুলো হচ্ছে কি নেগেটিভের উপর কি আপতিত হতো, তবু এই জায়গাটায় কোনো রকমের হচ্ছে কি তড়িৎ বলরেখার অস্তিত্ব নেই। এখান থেকে প্রমাণ হয়, মানে তড়িৎ বলরেখার সাহায্যে প্রমাণ হয় যে দুটো সেম প্রকৃতির আধান পরস্পরকে কি করে বিকর্ষণ করে। তার দরুন এই মধ্যবর্তী অঞ্চলে কোনো রকমের তড়িৎ বলরেখার অস্তিত্ব নেই। এবার আমরা পড়ব তড়িৎ বলরেখার আরেকটা প্রপার্টিজ 5, তড়িৎ ক্ষেত্র। আমি তোমাদের তড়িৎ ক্ষেত্র পড়াইছি, মাথায় রাখবে তড়িৎ ক্ষেত্র দুই রকম, একটা হলো সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আর একটা অসম তড়িৎ ক্ষেত্র বা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি, তড়িৎ ক্ষেত্রে এমন একটা অঞ্চল যার ক্ষেত্রে
প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ সমান। যদি মান এবং অভিমুখ সমান হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তখন সেই তড়িৎ ক্ষেত্রকে সুষম তড়িৎ ক্ষেত্র বলবো। আর অসমবদ্ধে তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রতিটি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ ডিফারেন্ট হয় প্রত্যেকটা বিন্দুতে, তখন সেটাকে বলবো অসম তড়িৎ ক্ষেত্র। এখানে আমি ডায়াগ্রামের সাহায্যে প্লট করেছি। এটা একটা তড়িৎ বলরেখা, এর সঙ্গে ইকুই ডিসটেন্সে আর একটা তড়িৎ বলরেখা প্যারালালে আছে, আরো একটা তড়িৎ বলরেখা সেম ডিসটেন্সে, ইকুই ডিসটেন্স বলতে এর থেকে এর যা ডিসটেন্স, এর থেকে এর সেম ডিসটেন্স, এবং সবাই কি আছে প্যারালাল আছে, এবং সবার অভিমুখ কি এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। এজন্য এটা হচ্ছে এরা কি টাইপের তড়িৎ ক্ষেত্র জেনারেট করবে, সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এরা জেনারেট করবে। একই রকম এটা অসম তড়িৎ ক্ষেত্র। দেখো এর ক্ষেত্রে এর থেকে এর যা ডিসটেন্স, এর থেকে এর সেম ডিসটেন্স কিন্তু না, মানে ডিসটেন্সও সেম না, আবার এর অভিমুখ এদিক থেকে এদিক, আর এর অভিমুখ এদিক থেকে এদিক, এর অভিমুখ এদিক থেকে এদিক, মানে প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে এখানে কি অভিমুখও কি আলাদা হচ্ছে, আবার মানও আলাদা হচ্ছে। এইজন্য এর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সবার ক্ষেত্রে আলাদা আলাদা। মানে এই যে তড়িৎ বলরেখাটা আছে, এর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র যদি E1 হয় তো পরেরটা E1 হবে না, এটা E2 হবে, তারপরটা E2 হবে না, এটা E3 হবে, তারপরটা E4 হবে। কিন্তু এর ক্ষেত্রে এটা যদি E হয় তো এটাও কি হবে E, এটাও E, সবার ক্ষেত্রে সেম। একইরকম যদি আমি জিনিসটা দেখাই, আমরা তো জানি তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলরেখার উপর যে বিন্দু, সেই বিন্দুটার যে স্পর্শক, সেই স্পর্শকটাই কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। তো এটা একটা স্পর্শক হচ্ছে, এর উপর যদি আরেকটা বিন্দু নিই, এটা একটা স্পর্শক, এই স্পর্শক আরো যদি নিই, এগুলা সবাই দেখো তোমরা সব কি প্যারালাল আছে, প্যারালাল মানে হচ্ছে কি একই। এইজন্য মাথায় রাখবে সুষম তড়িৎ ক্ষেত্র মানেই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ প্রত্যেকটা বিন্দুতে সেম। আর অসম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ প্রতিটি বিন্দুতে আলাদা। তোমাদের বইয়ে যদিও হচ্ছে কি দেওয়া আছে, এরকম টাইপ দেওয়া আছে যে এখানে পজিটিভ চার্জ নেওয়া হয়েছে আর এখানে নেগেটিভ চার্জ নেওয়া হয়েছে। আমরা কি জানি পজিটিভ থেকে হচ্ছে কি তড়িৎ বলরেখা বের হবে আর নেগেটিভে গিয়ে শেষ হবে, এই শেষ হচ্ছে। এবার দেখো তোমরা এই তড়িৎ বলরেখার সঙ্গে এই তড়িৎ বলরেখা ডিসটেন্স গুলো সেম হবে, যদিও আমি এখানে দিতে পারলাম না। এই তড়িৎ বলরেখার সঙ্গে এই তড়িৎ বলরেখা সেম ডিসটেন্সে আছে, এই তড়িৎ বলরেখার সঙ্গে এই তড়িৎ বলরেখা সেম আছে, সেম ডিসটেন্সে আছে, এবং সবাই হচ্ছে কি প্যারালাল। এটার সঙ্গে এটা প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল। তো এক্ষেত্রে এই তড়িৎ বলরেখার উপর প্রত্যেকটা বিন্দু যদি আমরা ড্র করি, প্রত্যেকটা বিন্দু নিই এবং তার যে স্পর্শক সেটা হচ্ছে কি হবে সেম হবে, মানে এর যে স্পর্শক, এর যে স্পর্শক, এর যে স্পর্শক, এর যে স্পর্শক সেম হবে। তো স্পর্শকের দিকে তোমরা যাও না, এখানে তোমরা মনে রাখবা এটার সঙ্গে এটা প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল এবং সেম ডিসটেন্সে আছে, ইকুই ডিসটেন্সে আছে। যেহেতু ইকুই ডিসটেন্স এবং প্যারালাল মানে সমান্তরাল পারফেক্টলি, এইজন্য এরা কি টাইপের তড়িৎ ক্ষেত্র জেনারেট করছে, সুষম। আর যদিও এর বাইরে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্তই কিন্তু সুষম থাকে, এর বাইরে এই পজিটিভ থেকে তো বের হবে, নেগেটিভে গিয়ে কি শেষ হবে, একটু বেঁকে যাবে, একটু বেঁকে যাবে। কারণ বেশি দূরত্বে যখনই যাব আমরা কি জানি E ব্যস্তানুপাতিক আর স্কয়ার, যত বেশি ডিসটেন্সে যাব তড়িৎ ক্ষেত্রের মানটা কি র‍্যাপিডলি কি ডিক্রিজ হবে। এইজন্য একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্তই হচ্ছে কি সুষম তড়িৎ ক্ষেত্র থাকে, এর বাইরে যখনই যাব, এর বাইরে যখনই এদিকে যাব তখনই দেখো তড়িৎ বলরেখাগুলো এরকম বেঁকে যাচ্ছে আর সমান্তরাল থাকছে না। বইয়ের মধ্যে আছে খুব সুন্দরভাবে পড়ে নেবা তোমরা। এই হলো সুষম তড়িৎ ক্ষেত্র, অসম তড়িৎ ক্ষেত্র। এবার আমরা করব বলনালিকা। যদিও অনেক বইয়ে নাই, আবার অনেক বইয়ে আছে, খুব ইম্পর্টেন্ট টিউব অফ ফোর্স বা বলনালিকা। জিনিসটা কি বলনালিকা? সাতটা বইয়ের মধ্যে আছে বলনালিকা, ডিসকভার করেছিল ম্যাক্সওয়েল। টিউব অফ ফোর্স
বলনালিকা জিনিসটা কি বলছি আমি, ধরলাম যে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান আছে, আমরা কি জানি বিচ্ছিন্ন ধনাত্মক আধান থেকে কি অসংখ্য তড়িৎ বলরেখা কি অসীমের দিকে যাবে। সাপোজ এখানে এই পজিটিভ চার্জ থেকে সাপোজ 100টা তড়িৎ বলরেখা নির্গত হলো, 100টা তড়িৎ বলরেখা বের হয়েছে। এবার টোটাল কয়টা বের হলো? 100টা। এই 100টাকে আমরা কতগুলো গোষ্ঠীতে ভাগ করতে পারি, যে কি 25 25 25 25, কয়টা গোষ্ঠী? 4টা গোষ্ঠী। এই প্রতিটি গোষ্ঠীকেই বলা হয় বলনালিকা। যে এই 4টা একরকম, এই 4টা একরকম, আরো 4টা না 25টা, এই 25টা একরকম টাইপের তড়িৎ বলরেখা, এই 25টা একরকম টাইপের তড়িৎ বলরেখা, এই 25টা তড়িৎ বলরেখার নেচার একরকম। তাহলে এই যে প্রতিটি গোষ্ঠী, এই প্রতিটি গোষ্ঠীকেই বলা হয় বলনালিকা বা টিউব অফ ফোর্স, যেটা আবিষ্কার করেছিল ম্যাক্সওয়েল। আর এখানে আমি একটা ইনফরমেশন লিখে দিচ্ছি, যেটা এমসিকিউ থাকে, বলরেখার সংখ্যার মান নির্ণয় করতে বলে, খুবই ইম্পর্টেন্ট। তো আমি ফর্মুলা অনুযায়ী লিখে দিচ্ছি। বলরেখার সংখ্যা, বলরেখার সংখ্যা, একটা জিনিস পড়াতে ভুলে গেছি, আচ্ছা আমি এটা পড়িয়ে দিচ্ছি। বলরেখার সংখ্যা, বলরেখার সংখ্যার ফর্মুলা সবসময় মাথায় রাখবে, আধান ডিভাইডেড বাই তড়িৎ বিদ্যুৎ। আমি শূন্য মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ নিয়েছি, তাহলে এপসিলন 0। বলরেখার সংখ্যার ফর্মুলা এটা মাথায় রাখবে। জিনিসটা কি? জিনিসটা হলো, সাপোজ এখানে একটা আধান আছে, এই যে আধানটা আছে একটা নির্দিষ্ট কি মাধ্যমে আছে, আর তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে মাধ্যমকে কি বলা হয়? তড়িৎ বিদ্যুৎ। আমি ধরলাম যে আধানটা শূন্য মাধ্যমে আছে, তাহলে শূন্য মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ কি এপসিলন 0। তো আমরা বলতে পারি যে এপসিলন 0 তড়িৎ বিদ্যুৎ সম্পন্ন মাধ্যমে যে আধান আছে তার পরিমাণ কি? কিউ। তাহলে একক তড়িৎ বিদ্যুৎ সম্পন্ন মাধ্যমে আধানের পরিমাণ কি? কিউ বাই এপসিলন 0। এই জিনিসটাকেই বলা হয় বলরেখার সংখ্যা। বলরেখার সংখ্যার মানে সংজ্ঞাটা কি? প্রতি একক তড়িৎ বিদ্যুৎ সম্পন্ন মাধ্যমে আধানের পরিমাণকেই বলা হয় বলরেখার সংখ্যা। ক্লিয়ার? কিউ বাই এপসিলন 0। পরীক্ষায় সম্ভবত আসছে 1 কুলম আধান থেকে, সাপোজ এই কিউ এর মান হচ্ছে কি 1 কুলম, এই 1 কুলম আধান থেকে কত সংখ্যক বলরেখা নির্গত হচ্ছে? তাহলে কিউ এর জায়গায় কি বসাবো? 1। তাহলে কি দাঁড়াচ্ছে 1 বাই এপসিলন 0। আর এপসিলন 0 এর ভ্যালু তো আমরা জানি 8.854 * 10⁻12। ক্যালকুলেটরে দাবাবো, কিছু একটা পাবো। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এইবার যে জিনিসটা আমি ভাইরাল জিনিসটা পড়াতে ভুলে গেছি, সেটা এখন আমি বলছি। ওটাও তড়িৎ বলরেখার একটা ধর্ম। দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটাই আসবে। দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন? এটা একটা তড়িৎ বলরেখা, ধরলাম এটা 1 নাম্বার তড়িৎ বলরেখা, আর এটা একটা তড়িৎ বলরেখা, ধরলাম এটা কি 2 নাম্বার তড়িৎ বলরেখা। এবার একটু আগে মানে প্রথমে আমি তোমাদের শেখাইছি যে তড়িৎ বলরেখার উপর প্রতিটি বিন্দু কে নিয়ে যে স্পর্শক, সেই স্পর্শকটা কি রিপ্রেজেন্ট করে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ রিপ্রেজেন্ট করে। তড়িৎ বলরেখার উপর যে বিন্দু, সেই বিন্দুকে নিয়ে যে স্পর্শক, সেই স্পর্শটা কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখকে আমরা রিপ্রেজেন্ট করি, ডাইরেকশনটাকে রিপ্রেজেন্ট করি। এইবার এই দুটো তড়িৎ বলরেখা যদি ছেদ করে, সাপোজ ছেদ করলো, ছেদ করলে একটা কি পয়েন্ট অফ ইন্টারসেকশন বা ছেদ বিন্দু পাবো। এই যে ছেদ বিন্দু, একটাই ছেদ বিন্দু পেয়েছি, এই একটা বিন্দু দিয়ে তো আমরা একটা স্পর্শক ড্র করতে পারবো, দুটো কি স্পর্শক ড্র করতে পারবো? কিন্তু এই যে ছেদ বিন্দুটা এর উপরও আছে, এই তড়িৎ, এটা বলরেখা 1 আর এটা বলরেখা 2। আরেকবার বলছি, এই দুটো তড়িৎ বলরেখা যদি ছেদ করে, তাহলে আমরা কি একটাই ছেদ বিন্দু পাবো। একটা ছেদ বিন্দু দিয়ে কি একটাই স্পর্শক ড্র করতে পারবো? একটা ছেদ বিন্দু দিয়ে কি দুটো স্পর্শক ড্র করতে পারবো? কিন্তু অ্যাকচুয়ালি তো দুটো হওয়া উচিত। কেন? কারণ এই ছেদ বিন্দুটা এর উপরও আছে, তাহলে এর জন্য কি একটা স্পর্শক হবে, আর এই ছেদ বিন্দুটা কি এই তড়িৎ বলরেখার উপরও আছে, মানে এর জন্য কি একটা স্পর্শক হবে।
কিন্তু একটা বিন্দু দিয়ে আমরা দুটো স্পর্শকে ড্র করতে পারবো, যেটা কখনোই পসিবল না। এইজন্য দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। ক্লিয়ার? আজকে আমার ভিডিওটা বা লেকচারটা এই পর্যন্তই শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, এবং আমি প্রথমে যেটা বলেছিলাম বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের শেয়ারের দ্বারাই তোমাদের আর 5 জন বন্ধু বান্ধবী উপকৃত হবে। আর আমি আমার এই ইউটিউব চ্যানেলে পুরোপুরি ম্যাথ করাবো, ছায়া প্রকাশনী যে বইটা আছে তার অনুশীলনী থেকে। তো আগে আমি থিওরিগুলো শেষ করি, তারপর ম্যাথ করাবো। এরকম না যে পুরো চ্যাপ্টারগুলো শেষ করলাম তারপর অঙ্ক, তা না, একদম চ্যাপ্টার ওয়াইজই ম্যাথ করাবো, ধরে ধরে শেখাবো।